একদিন বিশ্রাম শেষে আজ মাঠে ফিরছে বাংলাদেশ দল। কিছুক্ষণের মধ্যেই শুরু হবে ভারত ম্যাচের প্রস্তুতি। দুবাইয়ের আইসিসি একাডেমি মাঠে ফ্লাড লাইটের আলো অনুশীলন করার কথা লিটন, হৃদয়, মোস্তাফিজদের। মাঠে এসেছে এবং এই মুহূর্তে তারা অনুশীলনের আগে ওয়ার্ম আপ শুরু করেছে। আমরা ক্রিকেটারদের দেখতে পাচ্ছি, ওই ছবিটাই আপনাদের দেখাচ্ছি। এই যে আমরা রয়েছি এই দুবাইয়ের আইসিসি একাডেমি মাঠে, সেখানে ক্রিকেটাররা ওয়ার্ম আপ শুরু করেছে। আমরা লিটন দাসকে দেখতে পাচ্ছি, তার সঙ্গে রয়েছেন নাসুম আহমেদ, অন্যদিকে সাইফুদ্দিন রয়েছেন। ফিল্ডিং কোচ জেমস পেমেন্ট, তিনি প্রস্তুতি নিচ্ছেন। অনুশীলনের শুরুর দিকেই তার দায়িত্ব। আপনি জানেন যে এই এখন পর্যন্ত এবারে টুর্নামেন্টে 4 ম্যাচে বাংলাদেশ দল 7টা ক্যাচ মিস করেছে এবং সেক্ষেত্রে ফিল্ডিংটা একটা চ্যালেঞ্জিং বিষয় বাংলাদেশের জন্য, সেটা উন্নতি করতে হবে ভারত ম্যাচে। তো আমরা অন্য পাশে যদি একটু দেখি, সেখানে আমরা শন টেটকে দেখতে পাচ্ছি। এখন পর্যন্ত সব ক্রিকেটাররা আসেনি, কিছুক্ষণের মধ্যে তারা একাডেমি মাঠে উপস্থিত হবেন। এখন ড্রেসিং রুমে রয়েছেন, নিজেদের মতো করে প্রস্তুতি নিচ্ছেন। বাংলাদেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা ম্যাচ। এই ম্যাচটা জিতলে অবশ্যই ফাইনালের দৌড়ে বলা চলে বাংলাদেশ এগিয়ে থাকবে, কিংবা ফাইনালটা নিশ্চিত হয়ে যেতে পারে একটা সমীকরণের মারপেছে, যদি না পড়ে শেষ পর্যন্ত। তবে যাই হোক, ভারত যেহেতু অত্যন্ত ভালো দল এবং তাদের ব্যাটিং লাইন বলেন কিংবা হচ্ছে আপনার বোলিং শক্তি বলেন, সব দিক থেকে এগিয়ে, বাংলাদেশের সেরা ক্রিকেটটা খেলতে হবে, একই সঙ্গে ফিল্ডিং এরও উন্নতি করতে হবে, যেটা সব থেকে বড় বিষয়। এবং যতটা সম্ভব তাদেরকে আসলে চ্যালেঞ্জে ফেলতে হবে এবং নিজেদের আত্মবিশ্বাস ধরে রেখে এবং রিদম ধরে রেখে আসলে বাংলাদেশ দলকে খেলতে হবে। একটা পরিবর্তন আসতে পারে, সেটা হচ্ছে বোলিং এর ক্ষেত্রে তানজিম সাকিবকে আমরা দেখতে পারি এই ম্যাচে শরীফুলকে বেঞ্চে রেখে। সাইফ হাসানের সাফল্যে রংপুর রাইডার্সকে কৃতিত্ব দিলেন মোহাম্মদ আশরাফুল। সবার আলোচনার বাইরে থাকা সাইফের ওপর বিপিএল এর পর গ্লোবাল সুপার লিগেও আস্থা রেখেছিল রাইডার্স, যার ফল এখন পাচ্ছে বাংলাদেশ। এছাড়া শ্রীলঙ্কা ম্যাচে টাইগারদের দাপুটে পারফরমেন্সে স্বপ্ন বড় হয়েছে সাবেকদের। ফিল্ডিং সহ কিছু বিষয় ঠিক করলে ভারতকে হারিয়ে এশিয়া কাপের ফাইনালে যাবে বাংলাদেশ, এমনটাই প্রত্যাশা সাবেক অধিনায়কের। কদিন আগেও ছিলেন না আলোচনায়, সেই সাইফই আলো কেড়ে নিলেন শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচে। সাবেক তারকাদের মুখেও তার ব্যাটিং বন্দনা, লঙ্কানদের বিপক্ষে নজর কেড়েছে তার ব্যাটিং অ্যাপ্রোচ। নেদারল্যান্ড সিরিজ দিয়ে প্রায় 2.5 বছর পর সাইফ ফিরেছিলেন জাতীয় দলে। এরপর নির্বাচকরা তার উপর আস্থা রাখে এশিয়া কাপে। তবে আশরাফুলের মতে এর আগের কাজটা করেছে রংপুর রাইডার্স। লিস্ট এ ক্রিকেটে 10টা সেঞ্চুরি, অলমোস্ট 40 অ্যাভারেজ, এবং ফার্স্ট ক্লাস ক্রিকেটে তার 8টা সেঞ্চুরি। তার মানে সে ওয়ানডে এবং 4 ডে ক্রিকেটে সে প্রুভ করেছেন যে সে এই লেভেলে খেলতে পারে। তাকে আমরা কেউ অপরচুনিটি দিচ্ছিলাম না। তো রংপুর রাইডার্সকে আমি বলবো যে ধন্যবাদ দিব যে ম্যানেজমেন্ট, ওনারা তাকে পুরা অপরচুনিটি দিয়েছেন। সুপার 4-এ অনিশ্চিত থাকা বাংলাদেশ শ্রীলঙ্কা জয়ের পর এখন এশিয়া কাপের ফেভারিট। টাইগারদের পরের ম্যাচ খেলতে হবে আসরের সবচেয়ে শক্তিশালী ভারতের বিপক্ষে। তবে তার আগে ফিল্ডিংটা কিছুটা দুশ্চিন্তার কারণ। এসব জায়গা ঠিক করলে ভারতকেও হারানো সম্ভব বলে মনে করেন সাবেক অধিনায়ক। ভারত ডেফিনেটলি স্ট্রং টিম, কিন্তু হারানো সম্ভব। তাদেরকে আমরা হারিয়েছি অতীতেও। শ্রীলঙ্কার সাথে যখন চেস করতে গিয়েছেন 168, 169 চেস করেছেন ইজিলি। আমার কাছে মনে হয়েছে যে খুব ইজিলি তারা চেস করেছেন। যখন আমরা ভারতের সাথে খেলবো, আমাদের হয়তোবা ওমানের ম্যাচটা আমাদের প্লেয়ারদের কনফিডেন্স দিবে। তবে শ্রীলঙ্কা ম্যাচে রিশাদকে না রাখা আর পুরো টুর্নামেন্টে জাকেরের ফিনিশিং রোলে ভূমিকা নিয়ে হচ্ছে আলোচনা। সোহানকে মিস করলেও আশরাফুল আস্থা রাখতে বললেন টিম ম্যানেজমেন্টের উপরে। ম্যানেজমেন্ট এবং ক্যাপ্টেন, কোচ, ওনারা ভালো বুঝতে পারবেন। অপোনেন্ট বুঝে তারা হয়তোবা টিম সিলেকশনটা করেন। হয়তোবা ইন্ডিয়ার সাথে ওনারা যদি চিন্তা করেন যে না আমরা রিস্ক স্পিনার খেলাবো, তখন হয়তোবা নাসুমের জায়গায় রিশাদকে খেলাতেও পারেন। নুরুল হাসান সোহান লাস্ট ম্যাচ যে আফগানিস্তানের সাথে খেলেছেন, ব্রিলিয়ান্ট একটা রান আউট করেছেন। ম্যাচ জেতার পিছনে বড় একটা ভূমিকা ছিল, সেখানে 2টা ক্যাচ নিয়েছেন। তারপরেও তাকে ড্রপ করে কিন্তু আপনার জাকির আলী অনিক এবং শামীম পাটোয়ারিকে বিবেচনা করেছেন, যেহেতু তারা রেগুলার মেম্বার টিমের সাথে। বুধবার সুপার 4-এ ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ। এর পরের দিন লড়বে পাকিস্তানের বিপক্ষে। দুদলকে হারিয়েই ফাইনাল খেলবে বাংলাদেশ, এমনটাই প্রত্যাশা আশরাফুলের। পজিটিভ ক্রিকেট খেলতে পারি, ভালো ক্রিকেট খেলতে পারি, তারপরের দিনই আবার পাকিস্তানের সাথে। আমি আশা করব যে অবশ্যই আমরা ফাইনাল খেলবো।
এদিকে একদিন বিরতির পর কাল ফিরছে সুপার ফোরের লড়াই। নিজেদের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হবে পাকিস্তান শ্রীলঙ্কা। আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে ম্যাচ শুরু বাংলাদেশ সময় রাত 8:30টায়। সুপার ফোরে নিজেদের প্রথম ম্যাচে হারের স্বাদ পেয়েছে দুদলই। টুর্নামেন্টে টিকে থাকতে জয়ের বিকল্প নেই তাই। এই গ্রুপ রানার্স আপ হিসেবে পাকিস্তান এবং বি গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে লঙ্কানরা সুপার ফোরে জায়গা নিশ্চিত। আউট হলেন শুভমান গিল এবং সেই আউটটাও হচ্ছে গিয়ে ইন্টারেস্টিং বলতে হচ্ছে গিয়ে তিনি ওই যে ওভারের মাঝখানে রান নিতে গিয়ে পায়ে একটু ব্যথা পেলেন, ফলে একটা ইনজুরি ব্রেক নিলেন এবং সেই ইনজুরি ব্রেকটার পর যখন খেলাটা আবার শুরু হলো প্রথম বলটাতে তিনি আউট হয়ে গেলেন 27 বলে 48 রান করে, না 28 বলে 47 রান করে তিনি আউট হয়ে গেলেন। কিছুক্ষণ পর সূর্য কুমার যাদবও নেমেছেন, তিনি আউট হয়েছেন। কিন্তু যে বললাম 10 ওভার শেষে এক উইকেটে 105 রান, ওভারে উইকেট গেলেই বাকি 10 ওভারে পাকিস্তানের বিপক্ষে ভারতের জয়ের জন্য আর 67 রান লাগতো। তো এইটা যে 19 নম্বর ওভার পর্যন্ত খেলা গিয়েছে তাই তো বেশি কিছু। বিশেষ করে এইখানটাতে অভিষেক শর্মা যে ইনিংসটা খেলেছেন, হ্যাঁ তিনি ফিল্ডিং এর সময় দুইটা ক্যাচ ফেলেছেন এবং সেই 2 ক্যাচ ফেলার কারণে তার উপরে প্রবল প্রেসার তৈরি হওয়াটা খুবই স্বাভাবিক। কিসের কি ব্যাটিং এ নেমে ভেরি ফাস্ট ডেলিভারি, শাহিন শাহ আফ্রিদি একটা শর্ট অফ লেন বল করলেন, বাউন্সার করলেন, সেইটাকে পুল করে ফাইন লেগের উপর দিয়ে ছক্কা মেরে দিলেন। ওই যে স্টার্টটা পেলেন তাকে আর পেছনে ফিরে তাকাতে হয়নি এবং 2টা ক্যাচ যে তিনি পাকিস্তানিদের ছেড়েছেন, পাকিস্তানিরা আবার সেইটার প্রতিদান দিয়েছে। তার 2টা ক্যাচ ফেলে একটা 9 রানের সময় নওয়াজের খুব টাফ চান্স ছিল, আর আরেকটা হচ্ছে কি তিনি যখন 40 রানে তখন বাউন্ডারির উপরে ওইখানটাতে তার আরেকটা ক্যাচ পড়েছে। ফাইনালি গিয়ে তিনি 39 বলে 74 রানের একটা বিস্ফোরক ইনিংস খেলেছেন। বেসিক্যালি এই ওপেনিং পার্টনারশিপে তার ওই ক্যাচ মিস্টিস, এই সময় ম্যাচ শেষ, ম্যাচের রেজাল্ট শেষ দিকে গিয়ে ম্যাচটাকে আসলে একটুখানি প্রলম্বিত হচ্ছিল, লম্বা হচ্ছিল, দীর্ঘ হচ্ছিল, কিন্তু ভারতের জয়টা যে ঠিক কখনো প্রশ্নের মুখে পড়েছিল তা নয়। হ্যাঁ তাদের এইখানটাতে মিডল অর্ডারে খেলানোর যে এক্সপেরিমেন্টটা এইখানটাতে সঞ্জু স্যামসন ক্ষেত্রে সেটা তো খুব একটা সফল হয়নি, কিন্তু শেষ দিকে গিয়ে তিলক ভার্মা তিনি একটা রিলায়েবল নক খেলেছেন, যখন প্রয়োজন 4 ছক্কা মারা মেরেছেন এবং 7 বল হাতে রেখে জয়টা আসলে নিশ্চিত করে ফেলেছেন। ভারতের জয়টা কোনো সময় আমার কাছে মনে হয়নি যে তারা এই ম্যাচটা হেরে যেতে পারে, ওইরকম একটা অবস্থায় ছিল কিনা। এখন পাকিস্তান যে 171 রান করেছে সেইখানেও কিন্তু ভারতের ফিল্ডিং এর বদান্যতা রয়েছে। আমি তো বললামই যে দুইটা ক্যাচ ফেলেছেন অভিষেক শর্মা, কুলদীপ যাদব একটা ক্যাচ ফেলেছেন। শুরুর দিকে প্রথম পাওয়ার প্লের মধ্যেই 2টা ওইখানটাতে চান্স তৈরি হওয়ার পর সেটা গ্র্যাব করতে পারেনি। ইনফ্যাক্ট ফার্স্ট উইকেটটা যে নিয়েছেন ফকর জামানের, উইকেট কিপার ক্যাচ ধরেছেন হার্দিক পান্ডিয়ার বলে, সেটা কিন্তু একটু টু সাম এক্সটেন্ট কন্ট্রোভার্সিয়াল। কিপারের গ্লাভসে আসলে বলটা গিয়েছে কিনা, যদিও টিভি আম্পায়ার দেখে এই রায় দিয়েছেন যে না গ্লাভস পর্যন্ত বলটা গিয়েছে। এবং তারপরে গিয়েও ওইখানটাতে সাইমেও বাজকে তাকে 3 নম্বরে নামানো হয়েছে, তিনি রানের খাতা খুলেছেন। সাহেবজাদা ফারহানকে দুইটা লাইভ যে দিয়েছিলেন অভিষেক শর্মা, 2বারই তিনি হচ্ছে ক্যাচ ফেলেছেন, তিনি একটা 50 আউট রানের ইনিংস খেলেছেন। ইনফ্যাক্ট 10 ওভার শেষে পাকিস্তানে যে এতগুলা লাইফ টাইফের সৌজন্যে 1 উইকেটে 91 রানে পৌঁছে গিয়েছিল, সেইখান থেকে কিন্তু 180, 190 এমনকি 200 অসম্ভব ছিল বলে মনে হচ্ছিল না। অথচ তারা করতে পারে 171, অর্থাৎ প্রথম 10 ওভারে 91 করেছে 1 উইকেট হারিয়ে, আর শেষ 10 ওভারে তারা আর মাত্র 80 রান যোগ করতে পারে। ভারত এই সময়টাতে ট্রিমেন্ডাস একটা কামব্যাক করেছে, স্পেশালি 11 থেকে 15 ওভার, এই যে 5টা ওভার, এই সময়টা শিবম দুবের হাতে বল তুলে দেওয়া হয় মিডিয়াম পেসার অকেশনাল, এবং তিনি এসেই উইকেটটা তুলে নিলেন সাইম আইয়ুবের ব্রেক